হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএস 2025-এর জন্য যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে, এবিটিএ টেস্ট পেপার, সেখান থেকে আমরা SC 11 সায়েন্সের পেজগুলো SC বলে লেখা থাকে, তো সেখানে আমরা লিখে রাখো এখানে এটা, এই যে পেজটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে SC 11 এর থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটা একটু শেয়ার করো, কারণ এবিটিএ টেস্ট পেপার সলভ করার সময় অনেক অসুবিধা হয়, এর উত্তরগুলো ঠিকঠাক করে পাওয়া যায় না। তো দেখো, প্রথম থেকে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা, আজকের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে যে নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং ও অ্যান্টি ফার্টিলাইজেনের বিক্রিয়াকে বলা হয়। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে, অপশান এ হচ্ছে সক্রিয়করণ, অপশান বিতে আছে অ্যাগ্লুটিনেশন, অপশান সিতে আছে, এটা সি হবে, অপশান সি হচ্ছে ক্যাপাসিটেশন, এবং অপশান ডি হচ্ছে ক্যাডিটেশন। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। নিষেক প্রক্রিয়া, অর্থাৎ এই কোয়েশ্চেনটা এসছে মানুষের জনন যে চ্যাপ্টারটা আছে ইউনিট 1-এর যে থার্ড চ্যাপ্টার, জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং মানুষের জনন। তো সেই মানুষের জনন থেকে এই কোয়েশ্চেনটা। ফার্টিলাইজিং এবং অ্যান্টি ফার্টিলাইজেনের বিক্রিয়াকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। আমরা জানো যে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন কোয়েশ্চেনগুলো করি সেগুলোর কিন্তু যেটা উত্তর সেটা বলে দিয়ে আমরা বেরিয়ে যাই না, বাকি যে অপশানগুলো আছে সেগুলো কী, তার আনসার কী, সেটাকে কি বলে, এগুলো সম্বন্ধেও কিন্তু আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। সেই মতোই দেখো অপশান সিতে যেটা আছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন মানে হচ্ছে শুক্রাণুর সক্রিয় হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ক্যাপাসিটেশন, ওকে, বা ক্যাডিটেশন বা সক্রিয়করণটাও কিন্তু এই ক্যাপাসিটেশনটাকেই বলা হচ্ছে সক্রিয়করণ, তাই এগুলো আলাদা করে বলার কিছু নেই। একের দাগের যে কোয়েশ্চেনটা আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, তার আনসার কিন্তু হয়ে গেল যেটা অপশান বি, অ্যাগ্লুটিনেশন। 2 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে আসি। ডিম্বনালীর অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব যেটাকে বলে, ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয়। তোমরা মানুষের জনন চ্যাপ্টারটাতে যখন ডিম্বাশয়ের গঠন পড়বে, ডিম্বাশয়ের কলাস্থানের গঠন পড়বে, সেখানে এই ভাগগুলো তোমরা পাবে। ডিম্বনালীর ফানেল আকৃতির অংশের যে অংশে আর কি ডিম্বাণু আবদ্ধ হচ্ছে, ফানেল আকৃতির অংশটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, ওকে। তো একবার তোমরা ছবিটা দেখে নিও বই থেকে, আমার এখানে ছবিটা দেওয়া হয়নি। 2 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল সেখানে ডিম্বনালীর যে ভাগগুলো, ডিম্বনালী যেটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালীও বলা হয়, অনেক সময় লেখা থাকে, তাই এই টার্মটাও তোমাদের জেনে রাখা উচিত। এটার আরেকটা নাম হচ্ছে ফ্যালোপিয়ান নালী বা ফ্যালোপিয়ান টিউব। তো এই ডিম্বনালীর যে ভাগগুলো তার মধ্যে দেখবে প্রথমে জরায়ু আছে, জরায়ুর পরই হচ্ছে ইউটেরাইন অংশ বলা হয় আর কি। তো এখানে ইউটেরাইন অংশ আমি একটু লিখি, এটা হচ্ছে একটা ইউটেরাইন অংশ। এই যে ইউটেরাইন অংশ আমি লিখছি, ইউটেরাইন কথাটা এসছে ইউটেরাস থেকে, সেই ইউটেরাস, UTERUS, ইউটেরাস মানে হচ্ছে জরায়ু। জরায়ু, দেখবে অনেক সময় এই রোগটার নাম শুনবে ইউটেরাসে টিউমার হয়েছে, ঠিক আছে। ইউটেরাস মানে কিন্তু জরায়ু। জরায়ু কোন জায়গাটা, ছবিটা একটু বই থেকে দেখে নিও, যদি তোমরা না পাও অবশ্যই আমাকে জানিও, আমি নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ইউটেরাইন অংশ, প্রথমে হচ্ছে ইউটেরাইন অংশ, এটা হচ্ছে জরায়ুর পর আর কি, ইউটেরাইন অংশ। নেক্সট হচ্ছে ইস্থমাস, নেক্সট অংশটাকে বলা হয় ইস্থমাস। ইস্থমাসের পরের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা, এর পরের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা, ইস্থমাসের পরের অংশ। এই অ্যাম্পুলা অংশেই শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক ঘটে। শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটে, ওকে। আমি বারবার বলেছি যখন তোমরা ক্লাসগুলো করবে খাতা পেন নিয়ে বসবে, ক্লাসের সঙ্গে সঙ্গে নোটগুলো করে নিলে পরে কিন্তু আর অসুবিধা হয় না। অ্যাম্পুলা হলো, অ্যাম্পুলার পরের অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, এর পরের অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, এবং এই ইনফান্ডিবুলাম অংশটাই হচ্ছে ফানেল সদৃশ অংশ। এটা হচ্ছে ফানেল সদৃশ অংশ। এই পিডিএফগুলো তোমরা সব পেয়ে যাবে, তাই চিন্তা করার কোনো ব্যাপার নয়।
তাহলে আমাদের কোয়েশ্চেন এখানে যেটা ছিল সেটা হচ্ছে ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় সেই অংশটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। বাকি যে অপশনগুলো ছিল অ্যাম্পুলা, ইউটেরাইন অংশ, ইসমাস, এগুলো সম্বন্ধেও কিন্তু আমরা জেনে গেলাম। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন যেটা, যে একটি রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি হচ্ছে যেখানে যে অপশনগুলো আছে আইইউডি, কন্ডোম, ডায়াফ্রাম, ভাসেক্টমি, তার মধ্যে আনসার হয়ে যাবে যেটা আইইউডি। এটা হচ্ছে রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি। তাহলে আইইউডি কি, এটা আমাদের 3 নাম্বারের কোয়েশ্চেনে ছিল যে আইইউডি এটা হচ্ছে একটা রাসায়নিক পদ্ধতির মধ্যে আমরা বললাম গর্ভনিরোধের। আইইউডির ফুল ফর্ম তোমরা জেনে রাখো, এর নাম হচ্ছে ইন্ট্রা, অনেকেই হয়তো জানো, কিন্তু যারা অনেকে ম্যাক্সিমাম আছে দেখবে বায়োলজি এটা আবার কেন পড়বো, বা বায়োলজিটা টেস্টের পর পড়লেও হবে আর কি, তাদের জন্য বা তোমাদের সকলের জন্যই আর কি এইগুলো একটুখানি ডিটেলসে আমি আলোচনা করে দিই। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ওকে, তাহলে এখান থেকে কি হয় দেখো, যে এমসিকিউ হিসেবে এর আনসারগুলো তো আমরা পেলামই, প্লাস এখান থেকে যদি পড়ে যে আইইউডি কী, এটা কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেনের মতো এখান থেকে তোমরা পেয়ে যাবে আর কি। আইইউডি যেটা, সেটা হচ্ছে গর্ভনিরোধের রাসায়নিক পদ্ধতি। গর্ভনিরোধের এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। এটা 1 নাম্বার তোমরা জানলে এখান থেকে। ওকে, 2 নাম্বার এখান থেকে যেটা জানবে, আইইউডি যেটা, সেটা প্লাস্টিক বা ধাতুর তৈরি, ডবল এস বা টি আকৃতির গঠন। এটা হচ্ছে টি আকৃতির গঠন বিশেষ। ওকে, বেশ। তারপরে আমরা দেখব যে এই আইইউডি যেটা, সেটা কিভাবে প্রতিস্থাপন করা হয় না, স্ত্রীদের যোনিপথ দিয়ে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। জরায়ু মানে যেটা বললাম ইউটেরাস, জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। আমি পয়েন্ট করে লিখতে বেশি পছন্দ করি, যাতে ছোট ছোট পয়েন্ট করে লিখে দিলে সেখান থেকে কিন্তু মনে রাখতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এই যে আইইউডি, এটা আবার আইইউসিডি নামেও পরিচিত। এটার ফুল ফর্ম তাহলে আমরা সি এর জন্য কী পাবো, আই ফর ইন্ট্রা, ইউ ফর ইউটেরাইন, ওকে, আর সি ফর হচ্ছে কন্ট্রাসেপটিভ, ডি ফর ডিভাইস, মনে থাকবে আইইউসিডি। তাহলে আইইউডি থেকে এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। নেক্সট আমরা চলে আসি এখান থেকে, যে আর যে অপশনগুলো ছিল তার মধ্যে কী ছিল, এখানে বিয়েতে ছিল কন্ডোম, ডায়াফ্রাম এবং ভাসেক্টমি। এগুলো সম্বন্ধেও আমরা একটুখানি দেখে নিই, যে গর্ভনিরোধের যে বাধাদায়ক পদ্ধতি, তার মধ্যে পড়ছে হচ্ছে এই, কালিটা একটু চেঞ্জ করে নিই, কন্ডোম, ডায়াফ্রাম, ওকে, ফেম সিল্ড, সার্ভাইকাল ক্যাপ, সব নামগুলোই জেনে রাখতে হবে, সার্ভাইকাল ক্যাপ, আর হচ্ছে ভল্ট ক্যাপ। এই সবগুলোই হচ্ছে বাধাদায়ক পদ্ধতির মধ্যে। এবং নেক্সট ছিল যেটা, সেটা হচ্ছে ভাসেক্টমি। এটা হচ্ছে অপশান ডিতে ছিল ভাসেক্টমি। এর সঙ্গে আর একটা টার্মও মনে রাখবে, সেটা হচ্ছে টিউবেকটমি। দেখতে পাচ্ছ, তার মানে টিউবেকটমি। একটা কোয়েশ্চেন করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের জানা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভাসেক্টমি, একটা হচ্ছে টিউবেকটমি। কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাসেক্টমি যেটা, ভাস ডিফারেন্সকে কেটে বাদ দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ এটা মনে রাখবে যে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি,
একদম যেন ভুল না হয়, পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। আর টিউবেক্টমি যেটা ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ ডিম্বনালীকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তো সেজন্য টিউবেক্টমি যেটা সেটা হচ্ছে যে স্ত্রীদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি, স্ত্রীদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। তাহলে এই কোয়েশ্চেনটা অর্থাৎ আমরা যেটা করছিলাম যে একটি রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি হলো SC11 যে চ্যাপ্টারটা থেকে, এখান থেকে আমরা কতগুলো জিনিস এখান থেকে জানলাম বুঝতে পারলে। আইইউডি কি সেটা সম্বন্ধে জানলাম, কন্ডোম, ডায়াফ্রাম, ভাসেক্টমি প্লাস টিউবেক্টমি, এই সবগুলো সম্বন্ধেই কিন্তু আমরা আজকে এখান থেকে এই কোয়েশ্চেনটার থেকে আমরা জানতে পারলাম। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো লিঙ্কেজ, সহপ্রকটতা অর্থাৎ কোডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স, নাকি সবকটি। তো এখানের আনসার হয়ে যাবে সবকটি। এখানের যে সংজ্ঞাগুলো অর্থাৎ লিঙ্কেজ কাকে বলে, সহপ্রকটতা কাকে বলে, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, সবগুলোর কিন্তু আমার বংশগতীয় বিভেদ বলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, দেখবে বায়োলজি স্টাডিমেটের ইউটিউব চ্যানেলে গেলে সেখানে গিয়ে তোমরা একটুখানি দেখে নিও, কারণ বেশি লেংদি তো করা যাবে না, মোটামুটি ছোট ছোট করে যেগুলো বলে দেবার সেগুলো আমি বলে দেবো। যে সহপ্রকটতা বা কোডমিনেন্স মানে হচ্ছে যে যখন দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে, মানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন হয় যখন দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে আর কি। সহপ্রকটতা হচ্ছে যেমন দেখো মানুষের এবিও ব্লাড গ্রুপের এবি ব্লাড গ্রুপ যেটা, এবিও রক্তশ্রেণী তোমরা নিশ্চয়ই জানো, তার মধ্যে এবি ব্লাড গ্রুপ যেখানে, সেখানে এটাও প্রকাশ পাচ্ছে বিটাও প্রকাশ পাচ্ছে, তাই এবি ব্লাড গ্রুপটা হচ্ছে সহপ্রকটতার উদাহরণ। অসম্পূর্ণ প্রকটতা আমরা পড়েছিলাম যে সন্ধ্যা মালতী গাছে দেখতে পাওয়া যায়, যে অসম্পূর্ণ মানে প্রকট নয় প্রচ্ছন্ন নয়, তাদের মাঝামাঝি একটা দশা আর কি, অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। এখানে কিন্তু সবকটি হয়ে যাবে আনসার। 5 নাম্বার হচ্ছে কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডকগুলি যুক্ত হয়। ওকাজাকি খণ্ডকগুলো যুক্ত হয় হচ্ছে এখানে যে অপশানগুলো আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ 2, আনসার হয়ে যাবে ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজকে বলা হয় আণবিক আঠা। আচ্ছা, এটা কত নাম্বার কোয়েশ্চেন বলো তো, কোন এনজাইম? এটা 5 নাম্বার কোয়েশ্চেন। তাহলে আমি সেই মতোই এখানে 5 নাম্বারের দাগ দিয়ে তোমরা বুঝে নিও একটু। 5 নাম্বার কোয়েশ্চেনটা যেটা আছে তার মধ্যে ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজকে বলা হয় আণবিক আঠা, একে বলা হয় আণবিক আঠা বা মলিকুলার। আণবিক মানে মলিকুলার বা কিউলার, আঠা মানে গ্লু, গ্লু মানে হচ্ছে যে আঠা, ঠিক আছে। ডিএনএ লাইগেজ হলো। নেক্সট হচ্ছে ডিএনএ মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ওকে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যেটা, এটাকে বলা হয় আণবিক কাঁচি, এটাকে বলা হয় আণবিক কাঁচি, ওকে, বা মলিকিউলার সিজার, বা মলিকুলার সিজার, ওকে। সিজার মানে হচ্ছে কাঁচি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। নেক্সট ছিল ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1, ওকে। ডিএনএ পলিমারেজ 1 যেটা, এটাকে বলা হয় কর্নবার্গের উৎসেচক। ডিএনএ পলিমারেজ 1কে বলা হয় কর্নবার্গের উৎসেচক। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিসেবে পড়ে যে কর্নবার্গের উৎসেচক বলা হয় ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 নাকি ডিএনএ পলিমারেজ 3কে। তো এখানে ডিএনএ পলিমারেজ 1কে বলা হয়
কর্নবার্গের উৎসেচক, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হচ্ছে আণবিক কাঁচি, ডিএনএ লাইগেজ হচ্ছে আণবিক আঠা। বেশ, আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছিল। আমাদের টোটাল 14টা কোয়েশ্চেন। যদি কোনো কোয়েশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ওকাজাকি খণ্ড যেটা এখানে ছিল সেটা সম্পর্কেও বলে দিই যে ওকাজাকি খণ্ড হচ্ছে ডিএনএ সংশ্লেষের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে গঠিত ছোট ছোট ডিএনএ খণ্ডগুলিকে বলা হচ্ছে ওকাজাকি খণ্ড। তাহলে সবগুলোই তোমাদের এখান থেকে জানা হয়ে গেল। নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন এখান থেকে যেটা আছে, প্রদত্ত কোনটিকে মনোজমি বলা হয়? মনো মানে হচ্ছে এক, অর্থাৎ 2n-1 যেটা হবে, 2n-1 যেটা হবে, এটা 2n-1 অপশান এ হয়ে যাবে আনসার, মনোজমি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন যেটা, এখান থেকে আমরা একটুখানি লিখি যে মনোজমি, ডবল মনোজমি, মনোজমি, ডবল মনোজমি, আর হচ্ছে নালিজমি, নালিজমি। মনোজমি যেটা সেটা হচ্ছে 2n-1, ডবল মনোজমি হচ্ছে 2n-1, আর নালিজমি মানে হচ্ছে 2n-2, এটা হচ্ছে নালিজমি। এই সবগুলোই হচ্ছে এই যে মনোজমি, ডবল মনোজমি, এইগুলো, এই সবগুলোই হচ্ছে হাইপোপ্লয়েডির উদাহরণ। কিসের? হাইপোপ্লয়েডির উদাহরণ। হাইপোপ্লয়েডি কাকে বলে? যখন মোট ডিপ্লয়েড সংখ্যার থেকে এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে হাইপোপ্লয়েডি কন্ডিশন। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা মনোজমি, ডবল মনোজমি, নালিজমি। আরেকটা হচ্ছে জানবে ট্রাইজমি। ট্রাই মানে হচ্ছে যে 3, ট্রাইজমি, ডবল ট্রাইজমি, আরেকটা হচ্ছে ডবল ট্রাইজমি। ওকে, ট্রাইজমি মানে হচ্ছে যে 3, অর্থাৎ 2n+1, বুঝতে পারছো? এটা হচ্ছে 2n+1, আর ডবল ট্রাইজমি যখন হবে তার মানে আরেকবার হবে আর কি, 2n+1+1। আচ্ছা, এই যে ব্যাপারটা, অর্থাৎ ট্রাইজমি, ডবল ট্রাইজমি, এটাকে বলা হচ্ছে হাইপারপ্লয়েডি। এটাকে বলা হচ্ছে হাইপারপ্লয়েডি। এই হাইপারপ্লয়েডি কাকে বলা হচ্ছে? যখন ডিপ্লয়েড সেটের সাথে এক বা একাধিক ক্রোমোজোম যুক্ত হয়। এক বা একাধিক ক্রোমোজোম যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপার। হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে হচ্ছে কম। হাইপো মানে হচ্ছে যখন ডিপ্লয়েড সংখ্যার থেকে এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, আর হাইপার মানে হচ্ছে যে যখন এর থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসি তার পরের কোয়েশ্চেনে, অর্থাৎ এটা আমরা বলবো যেটা যে 7 নাম্বার কোয়েশ্চেন, সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়। সরীসৃপদের স্বর্ণযুগ, এখানে যে অপশনগুলো আছে আর্কিওজয়িক, প্রোটেরোজয়িক, প্যালিওজয়িক নাকি মেসোজয়িক, তো এখানে আনসার হয়ে যাবে যেটা মেসোজয়িক যুগকে বলা হচ্ছে সরীসৃপদের স্বর্ণযুগ। এর সঙ্গে আগের ক্লাসেও আমি হয়তো বলেছিলাম যে সরীসৃপদের স্বর্ণযুগ, অর্থাৎ 7 দাগের যে কোয়েশ্চেনটা আছে এর সঙ্গে এটা জেনে রাখবে,
7 দাগের কোয়েশ্চেনের আনসার হিসেবে সরীসৃপ বা ডাইনোসরদের যুগ, ডাইনোসরদের যুগ। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্তন্যপায়ীদের যুগ, স্তন্যপায়ীদের যুগ। তো এখানে এই সরীসৃপ বা ডাইনোসরদের যুগ বলা হয় যেটা, সেটা হচ্ছে মনে রাখবে মেসোজোয়িক যুগকে। বারবার এগুলো কিন্তু করতে করতেই মনে থেকে যায়, বারবার পড়তে পড়তেই, বারবার চোখের সামনে দেখতে দেখতে এগুলো মনে থেকে যায়। মেসোজোয়িক যুগকে বলা হয় সরীসৃপদের যুগ বা ডাইনোসরদের যুগ। স্তন্যপায়ীদের যুগ বলা হয় সিনোজোয়িক যুগকে। কাকে বলা হয়? সিনোজোয়িক যুগকে বলা হয় স্তন্যপায়ীদের যুগ। ওকে, 7 নাম্বার কোয়েশ্চেন আমাদের এখান থেকে হলো। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। তারপরের যে কোয়েশ্চেন আছে, অর্থাৎ আমাদের 7 নাম্বার পর্যন্ত হলো, ঘাম, অশ্রু এবং লালারসে কোন অ্যান্টিবডি থাকে? এটা হয়ে যাবে তোমার IgA অ্যান্টিবডি। আর কোলোস্ট্রামেও থাকে IgA অ্যান্টিবডি, তাই IgA যেটা, সেটাকে বলা হয় ক্ষরণকারী অ্যান্টিবডি। ঠিক আছে, ক্ষরিত হচ্ছে, তাই IgA-কে বলা হয় ক্ষরণকারী অ্যান্টিবডি। ওকে, IgG-টা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে থাকে রক্তে অ্যান্টিবডি যেটা, সেটা হচ্ছে IgG, এবং IgM যেটা, সেটা হচ্ছে সবথেকে বড় আকারের, অর্থাৎ রক্তে পেন্টামার হিসেবে যে অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে IgM। যেগুলো বললাম সেগুলো একটু নোট করে নিও। তারপরে 9 নাম্বার কোয়েশ্চেন যেটা, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেট পাওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। প্ল্যান্টলেট মানে চারা, ছোট ছোট চারা আর কি। ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন। নেক্সট কোয়েশ্চেন, এটা 10 নাম্বার, একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক যেটা, সেটা হয়ে যাবে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ওকে, 11 নাম্বার কোয়েশ্চেন, ট্রান্সজেনিক গোল্ডেন রাইস, বা এটাকে বলা হয় সোনালি চাল। ঠিক আছে, গোল্ডেন রাইস হিসেবেও থাকতে পারে, বা এটাকে বলা হয় সোনালি চাল। সোনালি চালে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে ভিটামিন A এবং বিটা ক্যারোটিন। ওকে, 12 নাম্বার কোয়েশ্চেন, মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র হচ্ছে S আকৃতির। অপশান সি হয়ে যাবে আনসার। ওকে, 13 নাম্বার কোয়েশ্চেন, বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, উভমুখী নয় কিন্তু, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আনসার, একমুখী। নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বার, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেছে? সব সময় বলি, এর আগের বছরেও বলেছি, বা আমি এই কোয়েশ্চেন করানোর সময় বলে থাকি যে এই অনেকগুলো অপশান দিলে এর মধ্যে কোনটা নয় বলতে বলেছে, বা এইগুলোর মধ্যে সঠিক জোড়াটি নয় বলেছে কোনটা, এই নয় কথাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় দেখে বোঝাই যাচ্ছে অপশান যেগুলো আছে, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, জিন ব্যাংক এবং স্যাংচুয়ারি, এগুলোর মধ্যে আনসার হয়ে যাবে অবশ্যই জিন ব্যাংক, অর্থাৎ অপশান সি, অর্থাৎ এক্সিটু সংরক্ষণের মধ্যে এটা পড়ছে, ইনসিটুর মধ্যে পড়ছে না। আচ্ছা, আজকে আমরা SC 11 থেকে MCQগুলো শুধু করলাম, যার মধ্যে ছিল 14টা কোয়েশ্চেন। আমরা শুধুমাত্র 14টা কোয়েশ্চেন নিয়েই আলোচনা করিনি, সাথে সাথে যে অপশানগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করেছি। তো এগুলোর মধ্যে যদি মনে হয় কোনোটা বুঝতে পারছো না তোমরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা SC 11 থেকে যে 1 মার্কসের কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে।